আজ ঐতিহাসিক ৩রা আগস্ট। গেল বছরের এই দিনেই শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার বিশাল মঞ্চ থেকে শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। মুক্তির স্বাদ পায় বাংলাদেশ। নূর হোসেনের রিপোর্ট। ক্ষোভের স্ফুলিঙ্গ ততক্ষণে দাবানলে পরিণত হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। ২ আগস্ট রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের দাবি ওঠে। স্বৈরাচার বাহিনীর গুলিতে ৯ দফা রূপ নেয় এক দফায়। ৩ আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছাত্র জনতার সব স্রোত মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল পরিণত হয় ছাত্র জনতার মহাসমুদ্রে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জনতার সমাবেশ ছাড়িয়ে যায় দোয়েল চত্বর, টিএসসি সহ আশেপাশের এলাকায়। দ্রোহের আগুনে জ্বলতে থাকা ছাত্রদের সঙ্গ দেন শিক্ষক, শ্রমিক, আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে বেরিয়ে আসে শিক্ষার্থীদের ক্ষোভের স্ফুলিঙ্গ। জনতার এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছিলাম, যে এক দফাটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যাতে স্বৈরতন্ত্র কখনোই বাংলাদেশে ফেরত না আসতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ সেই এক দফাটি ঘোষণা করেছিল। 1 বছরের ব্যবধানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পেরেছে সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর 2টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে অংশ নেবেন দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণা পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, শাহবাগের পরিবেশ এখন কেমন দেখছেন? ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? গণ অভ্যুত্থানকে সামনে রেখে এবং গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি আগামী 5 আগস্ট, সেই 5 আগস্টকে স্মরণে রেখে এবং ঐতিহাসিক 3 আগস্ট যেদিন মোটামুটি অনেকটাই রাজনৈতিকভাবে ঠিক হয়ে গিয়েছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পতনধ্বনি, সেই পতনধ্বনির দিনকেই মূলত স্মরণে রেখেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক সমাবেশের আয়োজন করেছে এবং এই সমাবেশ মূলত দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে শুরু হবে এবং 2:30টা থেকে শুরু হয়ে চলবে পুরো বিকেল এবং সন্ধ্যার আগ পর্যন্ত। এবং এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমি যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সমাবেশের এবং
এবং এর সাথে যে ছাত্রদলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে কিছুক্ষণ পর আবার তারা যান চলাচল যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যে মূলত নেতাকর্মীরা আবার সড়কটি ছেড়ে দিয়ে আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলার যে বিষয়টি সেই আইনশৃঙ্খলার বিষয়টিও এখন পর্যন্ত ঠিক আছে এবং যে যান চলাচলের যে বিষয়টি সেই যান চলাচলের বিষয়টি সমাবেশ শুরু হবার আগ পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়েই ছাত্রদলের প্রচেষ্টা থাকবে সব ধরনের শৃঙ্খলা মেনে আজকে সমাবেশটি সম্পন্ন করার এবং আগামীর রাজনীতিতে ছাত্রদলের একটি ভূমিকার রূপরেখা তুলে ধরার। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। দর্শক, শাহবাগ থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। আজ রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি। এখন সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজ থেকে তো স্কুল খুলছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর সব মিলিয়ে এখনকার পরিবেশ আসলে কেমন? পরিবেশ অনেকটাই ফেরা শুরু হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু রয়েছে, তবে সেটি কলেজ শাখার শিক্ষার্থীরা, কারণ স্কুল শাখা এখনও বন্ধ রয়েছে। যে ভবনটিতে বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটি সংস্কারের কার্যক্রম চলছে। এছাড়া কলেজ শাখার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকেই চালু হয়েছে। তারা বলছেন যে দোয়া মাহফিল এবং স্মরণসভার মধ্য দিয়েই সেই যে প্রক্রিয়ায় ফেরা, নতুনভাবে তারা শিক্ষা কার্যক্রম শুরু করার যে ফেরা সেটি কিন্তু চালু হয়েছে। কারণ এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে যারা বাসায় বসে আছে বা যারা এখনও ধ্বংসস্তূপের মধ্যে ডুবে আছে সেইখান থেকে বের হয়ে যেন তারা নতুনভাবে বাঁচতে পারে এবং নতুনভাবে যেন তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে, সেই লক্ষ্যেই তারা আজকে কার্যক্রম শুরু করেছে। তারা বলছেন যে ধাপে ধাপে সেই স্কুলের কার্যক্রমও শুরু হবে, কারণ বাচ্চারা এখনও ট্রমায় আছে, মানসিকভাবে তারা এখনও সেই স্মৃতি এখনও ভুলতে পারছে না। কারণ অনেকের বন্ধু, অনেকের বান্ধবী কিন্তু তারা চলে গেছেন, নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন, এখনও তারা লড়াই করে যাচ্ছেন বাঁচার জন্য। যদি বলি যে সেই লক্ষ্যেই কিন্তু যেন ট্রমা থেকে তারা বের হতে পারে, সেজন্যই মূলত ক্যাম্পাস খোলা। কারণ দীর্ঘদিন ধরে একটি ক্যাম্পাস বন্ধ থাকলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা আরও ট্রমায় ভুগবেন, এগুলোই শিক্ষার্থীরা মূলত বলছিলেন। তো ক্যাম্পাসের এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর 2টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে শাহবাগ মোড়ে। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, ছাত্রদলের নেতাকর্মীরা কি সমাবেশস্থলে আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাহবাগে আসলে ছাত্রদলের যে সমাবেশ বা জমায়েত, সেই জমায়েতে মোটামুটি বলা যায় যে বিপুল ছাত্ররা যুক্ত হয়েছে এবং আজকে যে ঐতিহাসিক আসলে এক দফার দিন, অর্থাৎ জুলাই এবং আগস্টে যে আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যেই 3 তারিখ, আজকে আগস্টের 3 তারিখ, যেটাকে বলা হচ্ছিল যে 33 জুলাই, সেই 33 জুলাই শাহবাগ ছাপিয়ে যে শহীদ মিনার, সেই শাহবাগ ছাড়িয়ে যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতা এক হয়েছিল এবং এক দাবিতে, বিশেষ করে
পুরো জুলাই জুড়ে যে গণহত্যা হয়েছে, বিভিন্ন সময় ছাত্র জনতার যে আন্দোলনে নির্বিচারে পুলিশ হত্যা করেছে সাধারণ মানুষ, ছাত্র এবং হকার, দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটি পেশার মানুষ সেদিন হত্যা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আসলে আজকের এই এক দফা, অর্থাৎ পরে ছাত্র জনতা সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে সরকার পতনের এক দফার যে বীজ, সেই বীজটি সূচিত হয়েছিল আজকের এই দিনে। এবং সেই এক দফার মধ্য দিয়ে কিন্তু আপনারা জানেন যে সেই এক দফার মধ্য দিয়েই পরবর্তীতে বাংলাদেশে গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয় এবং 2024 সালের যেই 33শে জুলাই বা 3রা আগস্ট, সেই 3রা আগস্ট সেই দিনটিকে স্মরণ করে ছাত্রদল আজকে এই শাহবাগ চত্বরে শাহবাগের যে 4 রাস্তা রয়েছে, সেই 4টি রাস্তার মাঝামাঝি জায়গায় এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ছাত্র নেতৃবৃন্দ এখানে বক্তৃতা করবেন। বিকেল নাগাদ আসলে অনুষ্ঠানটি মূলত শুরু হওয়ার কথা রয়েছে, তারপরেও কিন্তু সকাল থেকে জড়ো হচ্ছে ছাত্রদলের বিভিন্ন প্রান্তের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছে এবং মিছিল নিয়ে তারা ক্রমান্বয়ে এখানে আসছে। বিকেল 4টার পর থেকে হয়তো আনুষ্ঠানিক 3টা থেকে আনুষ্ঠানিক এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ আনুষ্ঠানিকতা পেয়ে হয়তো বা বিকেল 5টায় এখানে যারা প্রধান অতিথি থাকবেন তারা এখানে বক্তব্য রাখবেন বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত যে শাহবাগের 4 রাস্তায়, 4 সড়কে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে আসছেন এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এবং এই শাহবাগ চত্বরে বিএনপি পন্থী যে ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠন, এই ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, আমরা জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। শাহবাগে ছাত্রদলের সমাবেশের আরেক প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা এবারে চলে যাচ্ছি তার কাছে। রেজা, সমাবেশ ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? দুপুর 2:30 থেকে শুরু হতে যাওয়া যে ছাত্র সমাবেশ ছাত্র দলের, সেই ছাত্র সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো থেকে আসতে শুরু করে এবং এই মুহূর্তে শাহবাগ চত্বরে বেশ জনসমাগম বা ছাত্রদের সমাগম ঘটেছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কি ধরনের নির্দেশনা আসে বা আগামীর যে রাজনীতির যে জায়গাটি, সেই জায়গাটি কেমন হতে যাচ্ছে বা নির্দেশনার জায়গাটি, সেটি শোনার জন্যই মূলত বা জানার জন্যই মূলত ছাত্র নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এই সমাবেশ স্থলে ইতিমধ্যেই চলে এসেছেন এবং এখানে অনেকেই পতাকা নিয়ে এবং স্লোগানে মুখর করছেন এই সমাবেশ স্থল এবং দুপুর 2:30 থেকে যে সমাবেশটি শুরু হতে যাচ্ছে সেই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় যে জাতীয় স্থায়ী কমিটির যে সদস্য যারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এবং তারা মূলত এই ছাত্র নেতা এবং ছাত্র সহ সারা দেশের মানুষকে এবং সাধারণ মানুষকে মূলত তারা জানাবেন তাদের এই সমাবেশ থেকে মূলত রাজনৈতিক যে বক্তব্য বা রাজনৈতিক যে বয়ান সেটি মূলত জানানোর চেষ্টা করবেন এবং গত 2024-এর যে 3 আগস্ট ছাত্র জনতার যে শহীদ মিনারের যে প্রতিবাদ সমাবেশ ছিল, যে শহীদ মিনার থেকেই মূলত সরকার পতনের ডাক এসেছিল 5 আগস্টের, সেই দিনটিকে মূলত স্মরণীয় করে রাখতেই এই ছাত্র সমাবেশ এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যথাসময়ে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা শাহবাগ মোড় থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করছে বিটিভি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে প্রথম সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল।
পরে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ মামলায় প্রথম দিনে জুলাই আন্দোলনের আহতরা সাক্ষ্য দেবেন। জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে পরিচালিত গণহত্যার নির্দেশনা এসেছিল ক্ষমতায় থাকা খোদ শেখ হাসিনার কাছ থেকে। এ মামলায় রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এটি প্রথম মামলা যেখানে একজন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ইতিমধ্যে তো বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা? শোভন, এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু সময়ের জন্য বিরতিতে গিয়েছে। বিরতি যাওয়ার আগে জানেন যে বেলা 11:15টার দিকে আজকে ট্রাইব্যুনাল এজলাসে বসে এবং শুরুতেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন এবং বক্তব্যে তিনি যেটি বলেছেন যে আজকে তার এখানে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি, কারণটা কি। তিনি বলেছেন যে এখানে আজকে দাঁড়িয়ে তিনি যেটি বলতে চাচ্ছেন যে ন্যায় বিচারের জন্য এখানে দাঁড়িয়েছেন, কারোর প্রতি ক্ষোভ, রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে নয়, অপরাধের বিচার করার জন্য তিনি দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন আইন অনুযায়ী যা হবে সেটাই হবে এবং সেইটাই যেন হয়। এবং এই যে আবু সাঈদ মুগ্ধরা রক্ত দিয়ে যে পতাকাটা মশাল দিয়ে গেছেন, সেই মশালটা যাতে অক্ষুণ্ণ রাখতে পারেন সেই জন্য ন্যায় বিচার করা দরকার। তিনি বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচার এবং ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি হয়েছে এবং তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। তেমনিভাবে শেখ হাসিনা সহ যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে এবং যাতে সারা দেশে একটা বার্তা যায় যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন যে সবার জন্য সমান সেটা প্রতিষ্ঠিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ আবার ফেসিবাদ বা স্বৈরাচারের ঘটাতে না পারে সেই জন্যই কিন্তু এই বিচারটা দরকার। তিনি সেগুলি তুলে ধরেন। তারপর উনি 10 মিনিট বক্তব্য রাখেন। এরপর তাজুল ইসলাম এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে তিনি যেটি বলছেন, এখনই কিন্তু সূচনা বক্তব্যে আছেন। সূচনা বক্তব্যের মাঝখানে দুটি ভিডিও ক্লিপও দেখানো হয় এবং তিনি বলেছেন যে অকাট্য তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করবে যে 3 জন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে জুলাই আগস্টে প্রায় 1400-র উপরে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই দায় তাদেরকে নিতে হবে এবং সেটা প্রমাণের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তির তিনি দাবি জানাবেন। এমনটাই কিন্তু এখন পর্যন্ত চলছে। এই মুহূর্তে কিছু সময়ের জন্য বিরতি। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রমের খবর। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর এম শমশের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 87 বছর। শমশের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর ধানমন্ডির 7 নম্বর রোডের বাইতুল আমান মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি শমশের আলী 1937 সালের 21শে নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। তিনি 1954 সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। সবশেষ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন তিনি। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় 12 দিন বন্ধ থাকার পর আজ সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যদিও শুরু হয়নি পাঠদান কার্যক্রম। এদিন নিহতদের স্মরণে আয়োজিত হয় স্মরণ সভা। সকাল থেকেই শ্রদ্ধা আর শোকের আবহ ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও নিহত আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে এবং ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতেই আজকের এই সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত। প্রথম দিকে প্রতিদিন 8টি ক্লাসের পরিবর্তে নেওয়া হবে 1 থেকে 2টি ক্লাস। একই সঙ্গে শিক্ষকদের নেতৃত্বে শুরু হয়েছে কাউন্সেলিং কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, ট্রমা এখনও কাটেনি, তবে প্রিয় ক্যাম্পাসে ফিরে ধীরে ধীরে স্বাভাবিক হতে চায় তারা। এখন তো আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো ট্রমায় থাকলেও এখন আর কি আগের তুলনায় কমই। আমরা এখনো নিজের আতঙ্কে আছি, তো
প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। অবশ্যই খারাপ লাগছে, যেহেতু জীবন একটি চলমান প্রসেস, সো এখন আমাদেরকে তো এসবের থেকে মুভ অন করতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকে থেকে তো স্কুল অ্যান্ড কলেজ শুরু হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিবেশ কেমন দেখছেন? শোভন, ট্রমার ছায়া পেরিয়ে সাহসের সূর্য উঠেছে মাইলস্টোনেই বলা যায়, কারণ সকাল থেকেই দীর্ঘ 12 দিন পরে আজকে সকালে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মাইলস্টোন অনেকটাই মুখরিত হয়ে উঠেছে। তারা বলছেন যে তারা ফিরবেন এই ক্যাম্পাসে, কারণ দীর্ঘদিন ট্রমায় তারা ভুগছিলেন, সেই ট্রমা থেকে বের হতে তারা ক্যাম্পাসে ফিরতে চান। এছাড়া যেটি জানিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ যে মঙ্গলবার থেকে পুরোদমে তারা ক্লাস কার্যক্রম শুরু করতে চান। আগামীকাল থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। এছাড়া 11 যারা পড়ছেন তাদের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে। ক্যাম্পাস কিন্তু স্বস্তি ফিরেছে। যদি বলি যে তারা বলছেন যারা হারিয়েছেন তাদের স্বজন, যারা বন্ধু বান্ধবীকে হারিয়েছেন, যারা তার পরিবারকে হারিয়েছেন, তারা এই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তারপরও তারা চাচ্ছেন যে যেন সেই বিদ্যালয়ে ফিরে তারা যেন আবার তাদের জীবন গড়তে পারেন এবং নতুন করে যেন বাঁচার যে স্বপ্ন সেটি তারা দেখতে পারেন। বলতে পারি যে সকাল থেকে স্কুল ড্রেসে এই মুখরিত ছিল সেই মাইলস্টোন ক্যাম্পাস। সবাই কিন্তু এসেছেন। যদি বলি যে হাজারো শিক্ষার্থীদের পদচারণায় ছিল ক্যাম্পাসে। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউন্সিলিংয়ের কথা যেটি শুরু থেকে চলছিল, সেই কাউন্সিলিং চলবে। মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্য যে আরও যা যা প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেটি সেই স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে, কারণ তারা বলছেন যে এখনও শিশু শিক্ষার্থীরা কিন্তু ট্রমায় ভুগছেন। তো শিশু শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হচ্ছে না, নবম থেকে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এ সমাবেশ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়েছে। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন না করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ছাত্রদলের সমাবেশ কখন শুরু হবে, উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের? সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বলা যায়, এবং আমরা শাহবাগের যে চৌরাস্তার যে মোড়টি সেটি থেকে সায়েন্স ল্যাবরেটরির যে রাস্তাটি গেছে সেটিও মোটামুটি ভরে গেছে। এদিকে আমাদের যে শাহবাগ থেকে রমনার দিকে যে রাস্তাটি গেছে সেটিও ভরে গেছে, এবং পেছন থেকে বাংলা মোটর থেকে যে সড়কটি সেটিও আমরা দেখেছি। ছাত্রদের সমাবেশে অগ্রগামী যে তরুণ বিশেষ করে তরুণরা আজকের সমাবেশ অংশগ্রহণ করেছে তাদের পদভারে কিন্তু ভরে গেছে ইতিমধ্যে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশের যে চতুর্থ সড়কটি রয়েছে সেটিও ভরে গেছে। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, এবং এই আজকের এই ছাত্র সমাবেশে মূলত সভাপতিত্ব করছে ছাত্রদলের সভাপতি এবং রয়েছেন সাধারণ সম্পাদক। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার যে ওয়ার্ডগুলো রয়েছে এবং ওয়ার্ড ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে বিপুল সংখ্যক ছাত্র নেতারা কিন্তু তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে এসে উপস্থিত হয়েছে, এবং আমরা দেখলাম যে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু ইতিমধ্যেই শাহবাগ সমাবেশ স্থলটি কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছে, এবং এই শাহবাগের 4 রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়ে বন্ধ করা আছে, অর্থাৎ এখানে যান চলাচল একেবারে নেই বললেই চলে। পাশাপাশি আজকের এই ছাত্র সমাবেশ মূলত জুলাই
জুলাই আগস্টের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশেষ করে ৩রা আগস্ট কিংবা যেটাকে ছাত্ররা বলা হচ্ছে যে ৩৩শে জুলাই, ৩৪শে জুলাইয়ের এই দিনে 1 বছর আগে যেই স্মৃতি এখনো জলজলে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে কিন্তু ছাত্র জনতা এক দফা দাবি, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবি কিন্তু সেদিন এসেছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রদল আজকে শাহবাগে এই সমাবেশ আয়োজন করেছে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদল ও এনসিপির সমাবেশের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, 2 কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আওয়ামী লীগ দেশে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং এই যে রাজনৈতিক যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, এখানে তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এর জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা করার সুযোগ তারা না পান। এবং গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তিনি ছাড়াও আরো 14 জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে। খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে তিনি ছাড়াও আরো 14 জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা দেখেছেন যে এটা উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করছেন এবং পরিস্থিতি ঘোলাটে করার যে পায় তারা, সেগুলো যাতে তারা করতে না পারেন এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। এবং এই সমাবেশকে ঘিরে এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের যদি সন্দেহভাজন কাউকে যদি তারা দেখছেন বা মনে করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং সকাল থেকে আমি যেটি দেখলাম যে এই সমাবেশকে ঘিরে যে একটি আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক আয়োজন, এবং এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে নেতা কর্মীরা এই সমাবেশগুলোতে আসা শুরু করেছে। এজন্য সময় যত গড়াচ্ছে নগরীর সড়কগুলোতে যানজটের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে, আমি সেটি দেখেছি। তবে ট্রাফিক পুলিশ বলছে যে যেহেতু একটি আগে থেকেই তারা ক্ষমা চেয়েছেন যে এই অনুষ্ঠানকে, অর্থাৎ যে রাজনৈতিক যে সমাবেশ, এক্ষেত্রে হচ্ছে শাহবাগের এবং আশপাশের যে সড়কগুলোতে বিকল্প পথে যানবাহনগুলো যাওয়ার একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সবশেষ অর্থাৎ এই যানবাহনগুলো যাতে বিকল্পভাবে যেতে পারে এবং যাতে যানজটের সৃষ্টি না হয়, এই জন্য তারা জনগণকে অনুরোধ করেছেন তারা যাতে এই যে শাহবাগ এবং আশপাশের এলাকাগুলোতে প্রয়োজন যদি না হয় তাহলে এই জায়গাগুলোতে যাতে তারা না আসেন। জানছিলাম আইন শৃঙ্খলার খবর। বিমান বিধ্বস্তে 12 দিন পর আজ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে এসেছেন, কিন্তু নেই আগে সেই হই হুল্লোড়, চারদিকে এক ধরনের নিস্তব্ধতা। এদিকে ক্যাম্পাস খুললেও কোনো ক্লাস হয়নি। সকালে স্মরণসভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কুশল বিনিময় করেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দীর্ঘ 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফেরা, তবে আগের সেই চিরচেনা পরিবেশ আর নেই। হাসি খুনসুটির জায়গায় এখন শুধুই স্তব্ধতা, শোক আর অশ্রু। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে, পোড়া ভবন দাঁড়িয়ে আছে দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে। চোখে মুখে হতাশা, তবুও নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা সবার। শুধু শিক্ষার্থীরা নয়, যারা ছিলেন শিক্ষক, অভিভাবকদের চেয়েও বেশি তাদেরও চেষ্টা নিজেদের গুছিয়ে নেওয়ার। এখনো নিজেরও আতঙ্কে আছি, প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগছে, যেহেতু এসএসসি সামনের বছর। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও হাঁটাহাঁটি করতাম, আমরাও দেখতাম। এখন আজকে ওরা নাই, আজকে এই জায়গাটা পুরা খালি। এখন ভিতর দিক থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। গ্রুপ করে শিক্ষকরা বিভিন্ন স্টুডেন্টদের বাসায় গেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি এবং তাদের মানসিক অবস্থাটা আমরা জাজ করেছি। শিক্ষার্থীদের মনোবল ফেরাতে ক্যাম্পাসে ধাপে ধাপে চলছে দোয়া মাহফিল। নিহত এবং আহতদের জন্য এই আয়োজনে অংশ নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় 4000 শিক্ষার্থী যোগ দিয়েছে এই প্রার্থনায়।
প্রতিষ্ঠানটি ক্লাসে ফেরাতে শুরু করেছে শিক্ষার্থীদের। 4 আগস্ট সোমবার শুধু দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পর ধাপে ধাপে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে, তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। সবকিছু সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে মাইলস্টোন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, একটি দল ছাড়া অন্য কোনো দলের সমর্থকরা ভোট দিতে পারবেন না, এমন প্রক্রিয়ার দিকে আগাচ্ছে নির্বাচন কমিশন। সকালে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন উল্লেখ করে তিনি বলেন, কমিশন ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের এখনও প্রত্যাহার করেনি। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর সংশোধনী কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সে বিষয়ে ইসির সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে দলের নিবন্ধন আবেদনে ছোটখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেওয়ার কথা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। গত 15 বছরে আমাদের যেটা হয়েছে হলো, মানুষ হলো ভোট দিতে পারে নাই। আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি, সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে, তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব করদাতারা 2025-2026 কর বর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। বর্তমান 1,12,00,000-এর মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছরে মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। এনবিআর পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 65 বছর বা তদূর্ধ্ব বয়সে প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। জুলাই পদযাত্রার মাধ্যমে দেশের মানুষের কথা জেনেছেন দলের কেন্দ্রীয় নেতারা। মানুষের সেই কথা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন হবে ইশতেহারে, এমনটাই প্রত্যাশা করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রক্ত মানিয়ে কোনো আপোষ হয় না এই গণঅভ্যুত্থানে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে একজন প্রান্তিক মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন হাওরের মানুষ তার নিজের হিস্সার কথা বলবে, একজন পাহাড়ের মানুষ তার নিজের ন্যায্যতার কথা বলবে। শহীদ মিনারে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, আমরা সরাসরি তার সাথে কথা বলছি। নূর, এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহারে ঘোষণাপত্র কখন পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনি কি জানতে পেরেছেন? এবং আরো জানতে চাচ্ছি যে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লোপা জাতীয় নাগরিক পার্টির যেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এবং সমাবেশ, সেটি কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এরই মধ্যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম থেকে শুরু করে সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ
শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই সমাবেশ স্থল যেটি কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। এবং আজকে এই মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে নতুন বাংলাদেশের ইশতেহার, যেটি তারা গত 1 মাস ধরে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এবং গ্রামে গঞ্জের মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বক্তব্য শুনে প্রণয়ন করেছেন, সেই ইশতেহারটি আমরা যতটা জানতে পেরেছি 6টার কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তিনি এই মঞ্চ থেকেই ঘোষণা করবেন বা পাঠ করবেন। এবং সেই ইশতেহারে যেহেতু 2024 সালে 24-এর বিপ্লবের, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেজন্য 24 দফা ইশতেহার তারা প্রণয়ন করেছেন এবং সেখানে প্রথমে রেখেছেন নতুন বাংলাদেশ হিসেবে নতুন সংবিধান তারা চেয়েছেন এবং ওই সংবিধানের আলোকে বাংলাদেশ যাতে পরিচালিত হয় সেটি তারা তাদের ইশতেহারে রেখেছেন। এর বাইরে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থা যাতে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থা যাতে একেবারে বিনামূল্যে করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সব শ্রেণী পেশার মানুষের জন্য যাতে শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত থাকে, সেই ব্যবস্থা থেকে শুরু করে প্রবাসী যারা রয়েছেন তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার যাতে সরকার নিশ্চিত করে, রাষ্ট্র নিশ্চিত করে, সেই দাবি থেকে শুরু করে নারীদের যে অধিকার, নারীদের যে ক্ষমতায়ন, সে সমস্ত দাবি তারা তাদের যেই জুলাইয়ের যেই নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহারে রেখেছেন। এবং তরুণদের জন্য, যে তরুণরা গত বছরের এই সময়ে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকেই 1 দফার ঘোষণা দিয়ে শেখ হাসিনার যে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, যে দীর্ঘ জুলুমশাহী ব্যবস্থা ছিল, সেটির পতন ঘটিয়েছে। সেই নাটোর চিনিকলের নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে 90 লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চিনিকলের নিরাপত্তা ইনচার্জ সহ 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান, গতরাতে একদল ডাকাত চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে 12 জন নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে বিভিন্ন বিভাগে রক্ষিত বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে নিয়ে যায়। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে দুপুর 12টায় নদীটির পানি বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা যেন কোনোভাবেই দেশে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কথামালার রাজনীতি নয়, মানুষের জীবনের মানোন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। শাহবাগে ছাত্র সমাবেশে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ চত্বরের চারপাশ ছেয়ে যায় ছাত্রদের পদভারে। তারুণ্যের আওয়াজ, সয়লাভ সোচ্চারে। বছরখানেক আগে স্বৈরাচার পতনের 1 দফার প্রকাশ্য দাবির এদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই আয়োজনে লোকে লোকারণ্য, জনারণ্যের রাজধানী। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত 16 বছরে দেশকে তাবেদার হিসেবে রাখতে ফ্যাসিবাদ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ছাত্ররা বিভিন্ন খাতে শিক্ষালাভ করে নিজেদের যোগ্য করে তুলবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কোনো ফ্যাসিবাদ যেন আর না ফেরে। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। নবীন প্রবীণ সবাইকে মিলেমিশে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তারেক রহমান। তোমাদের যোগ্য নেতৃত্বই
একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিশ্বে টিকে থাকতে তথ্য প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ হবার আহ্বান জানান তারেক রহমান। আজ থেকে 1 বছর আগে এই দিনে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য ঘোষণা আসে। আগামী দিনে বিগত দিনের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করতে হবে, আর পাশাপাশি ভবিষ্যতে যাতে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহবাগ, ঢাকা। বর্তমান লড়াই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ষা হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2024-এর 3 আগস্ট দেশের ইতিহাসের দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রাক্কালে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির স্মরণে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ সমাবেশ। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, যাতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিস্ট শাসন ফিরে না আসতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ ছাত্র তরুণদের হাত ধরে এগিয়ে যাবে। কথা বলেন ছাত্রদলের নেতারাও। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সাম্য, মানবিক মর্যাদার নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা, সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে দলের আহ্বায়ক এই ইশতেহার ঘোষণা করেন। মৌলিক সংস্কার এবং বিচার নিশ্চিতের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে এক দফার ঘোষণা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশ থেকে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি, 24-এর গণহত্যা সহ বিগত 16 বছরের সব হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা চান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে
যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। পরে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয় ইশতেহারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। ইশতেহারে শিক্ষা, চিকিৎসা, বেকারদের কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল সহ 24 দফা কর্মসূচি তুলে ধরে এনসিপি। জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। কোনো অপশক্তির চোখ রাঙানিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে দুটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক সমাবেশ এবং অনুষ্ঠান করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে ডিএমপি। ফলে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। তাই নিত্য এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে হিমশিম খেতে হয়। তাদের দাবি রাজনৈতিক দলগুলো যেন এমন বড় সমাবেশ ছুটির দিনে আয়োজন করে। এদিকে সকালে ছিল বিসিএস এবং এইচএসসির পূর্ব নির্ধারিত পরীক্ষা। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনী সদর দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী এবং বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য এবং দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। আগামী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গত 6 মাসে দেশের কয়েকটি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের চেতনা এবং ঐক্যকে বিনষ্ট করতে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা বাস্তবায়ন সম্ভব। বিকেলে তথ্য ভবনের ডিএফপি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে মিডিয়া হাউসগুলোকে তাগিদ দেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড। এটা
সম্প্রতি বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশ জানায়, কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিসি মিডিয়া জানায়, রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে। সিটিটিসি সহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কিছু কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের আইনশৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ডিএমপির থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি সংস্কার বিরোধী নয়, এই দলটি বেশি সংস্কারের পক্ষে, এমনটা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের মাধ্যমে বিএনপি একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান জানান, বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচারের বিচার করবে না, অনেকে এমনটা অভিযোগ করছেন। কিন্তু বিএনপি তাদের শক্ত বিচার করতে চায়, কারণ গত ১৬ বছরে গুম খুন বিএনপির নেতাকর্মীরাই বেশি হয়েছেন, নির্বিচারে জেল খেটেছেন। বাংলাদেশ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সীমানা নির্ধারণের পাশাপাশি দেশ এবং প্রবাসীদের ভোটার তালিকা করা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির একটি প্রতিনিধি দল। সকালে জামায়াতের আমিরের শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান তারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে ডাক্তার শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো কোনো পর্যায়ের হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বললেন, অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দলকেও চমকে দেওয়ার সামর্থ্য রাখেন তার শিষ্যরা। ডাচ কোচ রবিবার দলের সাথে যোগ দিলেও এই সপ্তাহে আবার বাংলাদেশ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি। আগামী ২৮শে নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু। অনূর্ধ্ব ২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। র্যাঙ্কিং অনুযায়ী ওই গ্রুপের সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ। বাস্তবিক অর্থে এই গ্রুপ থেকে সামনের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখছেন না কোচ সিগফ্রাইড আইকম্যানও, তবে তার শিষ্যদের সামর্থ্যে আস্থা রাখছেন দলের কোচ। অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল, তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই।